নিরঞ্জন পত্রনবিশ, বছর ৩০ বয়স, সাধারণ বাঙালি চেহারা, নরম শ্যামবর্ণ, মাঝারি দৈর্ঘ্য, চোখে সাধারণ কালো ফ্রেমের চশমা, অত্যন্ত সাদামাটা সাজ পোশাক। কিন্তু সাধারণ সব কিছুর মধ্যেও চোখে পড়ার মতো নিরঞ্জনের চোখ দুটো। তীক্ষ্ণ বুদ্ধি, সারল্য ও দুর্নিবার সাহস মেশানো সে চোখের দৃষ্টি নিরঞ্জনকে কিছুতেই ভিড়ে মিশে থাকতে দেয় না। রফিকুল ইসলাম, বয়স নিরঞ্জনেরই মতো, স্কুলের বন্ধু দুজনে। ছোটবেলায় বাড়িতেই একটা দুর্ঘটনার ফলে বাঁ পায়ে সামান্য খুঁড়িয়ে চলে। লম্বা ছিপছিপে গড়ন, গায়ের রং ফর্সা। রফিকের বাড়ি খিদিরপুরে। দুই বন্ধুর গলায় গলায় ভাব। ২-৪ দিন দেখা না হলেই দুজনেই হাঁপিয়ে ওঠে। এখন অবশ্য চাকরির দৌলতে সে ঘটনা মাঝে সাঝেই ঘটে। তাই ওরা ঠিক করেছে যে প্রতি শনিবার সন্ধেবেলা নিরঞ্জন রফিকের বাড়ি যাবে, রাতে খেয়ে ফিরবে। রবিবার সকালে রফিক যাবে ধর্মতলায় নিরঞ্জনের বাড়ি, দুপুরের খাওয়াটা ওখানেই সারবে। ভালোই চলছিল এই নিয়মে, চলতেও হয়তো, যদি না সেদিন ছিল ২৩ ডিসেম্বর। আগের দিন নিরঞ্জনের অফিসে ছুটি পড়েছে ক্রিসমাসের। দিন ৭ ছুটি। রফিকটারও যদি ছুটি থাকে তাহলে ৩-৪ দিনের জন্য কোথাও ঘুরে আসা যায়। এই কথা ভাবতে ভাবতে রফিকের বাড়ির দিকে রওনা হলো নিরঞ্জন। সন্ধেটা বিভিন্ন ভ্রমণযোগ্য স্থান ও গমনযোগ্য যান নিয়ে আলোচনা করে কাটল। রফিকের মা, নিরঞ্জনের শাবানা মাসি, এমনিতেই ভালো রাঁধেন, সেদিন যেন আরও ভালো রেঁধেছিলেন। পরোটা, চিকেন চাপ, বটি কাবাব, ফিরনি। নিরঞ্জন অন্য দিনের চেয়ে একটু বেশিই খেয়ে ফেলল। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে মশলা খেয়ে দরজার সামনে শেষ আসি, এই জানিস তো করে বেরোতে বেরোতে তাই একটু বেশি রাত হয়ে গেল। চারপাশের সব বাড়িগুলোর দরজা জানলা চেপে বন্ধ। শীতের রাতে রাস্তার কুকুরগুলো পর্যন্ত রাতের পথিকদের দিকে দৃকপাত না করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। রাস্তাঘাট ফাঁকা। খিদিরপুরের রাস্তা কোনোদিন এরকম দেখেনিও। মাঝে মাঝে ২-১টা প্রাইভেট গাড়ি বা ট্রাক হু হু করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু বাস কোথায়? ট্রাম তো এখন আর থাকবেই না। ২-১টা বাস মাঝে মাঝে পাওয়া যায়, তারা কই? চারিদিকে তাকিয়ে দেখলো একটা ট্যাক্সিও নেই। অন্যদিন এই জায়গাতেই কত ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখেছে সে। আজ শুনশান। সর্বনাশ, ফিরব কি করে? মনে মনে ভাবে নিরঞ্জন। হঠাৎই দূরে ট্রাম লাইন ধরে একটা আলো দেখা গেল। নিরঞ্জন উৎসুক হয়ে ভাবতে লাগলো যেন একটা বাস বা ট্যাক্সি হয়, কিন্তু যেন মাথার ওপর একটাই আলো মনে হচ্ছে। ট্রাম এখনো চলছে। যাক, কোনো কারণে লাস্ট ট্রামটা চলে যায়নি এখনো, ভাগ্যিস। একটু জোরেই ভেবে ফেলল নিরঞ্জন। ঝরঝর করতে করতে ট্রাম কোম্পানির একটা মিউজিয়াম পিস এসে দাঁড়ালো। তার টিমটিমে আলো চারপাশের রাতের অন্ধকারকে যেন আরও ঘন করে তুলেছে। রাস্তার আলোগুলো যেন শীতের চোটে ভালো করে মুখ বার করে জ্বলতে পারছিল না। ভাগ্য সত্যি সুপ্রসন্ন ভেবে চট করে ফার্স্ট ক্লাস কামরায় উঠে পড়ল নিরঞ্জন। স্বস্তির নিঃশ্বাস ফেলে একটা জানলার ধারে সিটে বসে তারপর সে খেয়াল করল পুরো কামরাটায় সে আর কন্ডাক্টর ছাড়া আর কেউ নেই। ড্রাইভারকে তো আর পরিষ্কার দেখা যাচ্ছে না। সে একবার সেকেন্ড ক্লাস কামরার দিকেও কৌতূহলবশত দেখে নিল। মনে মনে ভাবল, যাকে ভালোই হয়েছে, বেশ শান্তিতে যাওয়া যাবে, কেউ বিরক্ত করবে না। এরকম খালি ট্রাম বা বাসে ওঠার সৌভাগ্য তো কখনোই হয় না। এ কথা ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে। হঠাৎ তার ঘাড়ের কাছটা কেমন শিরশির করে উঠল, যেন কেউ তাকিয়ে আছে তার দিকে এক দৃষ্টে। পেছনে ঘুরে দেখে দূরে একটা সিটে একজন বসে আছে, চাদর মুড়ি দিয়ে। তার জড়সড় ভঙ্গি দেখে মনে হলো সেই চাদরে এই শীত বাদ মানছে না। অদ্ভুত দৃষ্টিতে দেখছে নিরঞ্জনকে।
অবাক লাগলো ওর। এরকম করে দেখার কি আছে রে বাবা, বিরক্তিকর, উটকো ঝামেলা যত। চোখটা বন্ধ করতে যাবে, হঠাৎই তার একটা কথা মনে পড়ে গেল। সে এতক্ষণ ট্রামে উঠেছে, একবারও তো সেটা থামেনি। লোকটা উঠল কি করে? পেছন ফিরে দেখতে সাহস হচ্ছিল না, তাও ফিরে দেখল ও। এ কি, আরো দুজন একইভাবে বসে আছে আর ওকে দেখছে। এসব কি হচ্ছে? নিরঞ্জনের পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে এলো। সে নিশ্চিত সে যখন ট্রামে উঠে ঘুরে দেখেছিল তখন আর একটাও লোক ছিল না। তাহলে নিরঞ্জন আবার ঘুরে দেখল, লোকগুলো আরো কাছে এসে গেছে। নিরঞ্জন ঘামতে শুরু করেছে। এবার ওর ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। এত ঠান্ডা কেন? তার রক্ত যেন জমে যাবে। বারবার চেষ্টা করেও ও কিছুতেই মনে করতে পারল না ট্রামটা একবারও কোথাও থেমেছিল কিনা। একটা লোক এবার ওর পাশে, তার হাতের ছোঁয়াটাও বরফের মতো। লোকটা তার হাতে কি একটা দিল। সে তাকিয়েও দেখল না জিনিসটা কি। লোকটার মুখটা খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছে? ধুর, কিচ্ছু ভালো লাগছে না। সে চিন্তা করতে লাগলো, কি করে এসব হচ্ছে? সে তো জেগেই রয়েছে, এত নিঃশব্দে এরা ওঠা বসা করছে কি করে? আবার ঘুরে দেখল সে, ট্রামের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী পুরো ভর্তি, একটা সিটও খালি নেই। নিরঞ্জন বোধহয় এবার জ্ঞান হারালো। দাদা উঠুন, ও দাদা, আরে আপনার স্টপেজ এসে গেছে তো, ধর্মতলা বলেছিলেন তো, আরে নামবেন না? আরে ও দাদা, দাদা। কন্ডাক্টরের ডাকাডাকিতে আর ঝাঁকুনিতে ঘুম ভাঙল নিরঞ্জনের। কি 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 হয়েছে? উফ, এত ডাকাডাকির কি আছে? নামছি তো। বিরক্ত নিরঞ্জন বলে ওঠে। আচ্ছা, আর এই রাত্রিরে বারবার ট্রাম থামিয়ে এত লোক তোলার কোনো মানে হয়? এত লোক কোথায়? লোক বাবু, আপনি তো শুধু ছিলেন এই ফার্স্ট ক্লাস কামরায়। ট্রামটা খারাপ হয়ে গেছিল বলে ফিরতি গাড়ি দেরি করে ছাড়লো। তাই এই ঠান্ডায় আপনি দাঁড়িয়ে আছেন দেখে আপনাকে তুলে নিলাম। কি সব বলছেন এই এত লোক? যত সব মাতালের কাণ্ড। এই নামুন তো, এই নামুন নামুন। নিরঞ্জন হতভম্ব হয়ে তাড়াতাড়ি নেমে পড়ল। পেছন থেকে কন্ডাক্টর বাড়ি গিয়ে পেট গরমের ওষুধ খেয়ে নেবেন বলে চেঁচিয়ে আওয়াজ দিয়ে ঠং ঠং করে ঘন্টি বাজিয়ে তার ট্রাম নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। নিরঞ্জন হাঁটতে লাগলো বাড়ির দিকে। ভাবতে লাগলো, ঠিক কি হলো একটু আগে? সত্যিই কি তার ওইসব রিচ খাবার খেয়ে পেটই গরম হয়েছে? না সত্যি সে ট্রামে ওসব দেখেছে? না, বাড়ি গিয়ে একটা জেলুসিল খেতেই হবে, অম্বলই হয়েছে। বাড়ি পৌঁছে পকেট থেকে চাবি বার করতে গিয়ে রুমালটা পড়ল। বিরক্ত হয়ে ওটা তুলে ঝাড়তে গিয়ে আরও একটা কি যেন ঠক করে পড়ল। একটা আঙুলের হাড়, পায়ের বুড়ো আঙুলের। ঠিক যেমন বহু বছর আগে রফিকের পায়ের ওপর হারুন চাচার ভারী করাতটা পড়ে যাওয়াতে ওর পায়ের বুড়ো আঙুল কেটে বাদ হয়ে গিয়েছিল। কিন্তু কিন্তু ও তো কেবল হাতে নিয়ে দেখতে গিয়েছিল, ইচ্ছে করে তো করেনি ও। তবে নিরঞ্জন দুমদুম করে দরজা ধাক্কা দিতে থাকে। অন্ধকার যেন আরো ঘন হয়ে ওঠে।